সবসময় একটা কথা বলি, আপনারা আমাদের এই পুরো গল্প থেকে একটা লাইন নেওয়ার চেষ্টা করবেন। এত কথা আমরা বলি, প্রত্যেকটা কথা আসলে হয়তো মাথার উপর দিয়ে যায়, কিন্তু কোনো একটা লাইন, কোনো একটা শব্দ, কোনো একটা চিন্তা, কোনো একটা ভাবনা বা কোনো একটা থট প্রসেস বা কোনো একটা বিজনেস আইডিয়া যদি আপনি নিতে পারেন এবং সেটা নোট ডাউন করে আপনার জীবনে কাজে লাগাতে পারেন, তাইলে পরে আপনি আপনার এই শোটা বা আমাদের এই কর্মযোগ্যটা দেখে আপনার হয়তো কোনো কাজে লাগবে। বাট আমি আবারও বলবো যে আপনি ভাবনাটা শুরু করেন এবং দেখতে দেখতে এটাই ভাবেন যে আমার সাথে কোনো কিছু রিলেট করে কি না, আমার ভাবনার সাথে, আমার চিন্তার সাথে, আমার পরিকল্পনার সাথে। কারণ আমরা সবসময় অনুরোধ করি বা বলার চেষ্টা করি আপনি সেই কাজটাই করেন যেটা আপনাকে আনন্দ দেয়। আপনাকে আনন্দ দেয় না এমন কোনো কাজ করার দরকার নেই। সো এই শোগুলো থেকে আপনারা কিন্তু অনেক বিজনেস আইডিয়াও পান। সো আমরা আজকে যার গল্পটা আপনাদের সাথে শেয়ার করব, তিনি দুর্দান্ত কাজ করছেন। ব্যাংকে চাকরি করতেন একসময়, ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে এখন তিনি একজন উদ্যোক্তা, এবং শুধু বাংলাদেশে নয়, ওনার বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে চায়নাতে ওনার অফিস আছে, এবং তিনি এমডি রাসেল বিন আহাদ, ফাউন্ডার এবং সিইও স্কাইবাই। এবং কিভাবে এই স্কাইবাইয়ের স্বপ্ন দেখলেন উনি এবং কিভাবে শুরু করেছেন, তার পেছনে কি ছিল, উদ্যোক্তা হওয়ার স্বপ্ন কীভাবে ছিল, পুরো জার্নিটা নিয়ে আমরা খুব অল্প কথায় আলাপ করার চেষ্টা করব। চলুন তার সাথে কথা বলি। রাসেল ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ রাসেল ভাই, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে মানে ব্যবসা করার চিন্তা কেন মাথায় আসলো? মানে আপনি তো ব্যাংকে চাকরি করতেন এবং ব্যাংক ইজ এ ভেরি গুড ক্যারিয়ার, সো মাথার মধ্যে কেন আসলো যে আমি ব্যবসা করব? আসলে ভাইয়া, আমি ব্যাংকেই চাকরি করতে চাইছিলাম, কিন্তু আমার গল্পটা একটু ভিন্ন। তো আমি লেখাপড়া করি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। আমি 2010 সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। তো ওখানে মূলত একটা কনফুসিয়াস ইনস্টিটিউশন ছিল, যেখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স শেখায়। তো আমাদের বিবিএতে টোটাল 42টা কোর্স ছিল। তো 42টা কোর্সের মধ্যে একটা কোর্স ছিল ল্যাঙ্গুয়েজ কোর্স। তো ল্যাঙ্গুয়েজ কোর্স হিসাবে ওখানে একটা চাইনিজ কোর্স আমাদেরকে শেখানো হতো। তো ওই চিন্তাভাবনা থেকে আমার কনফুসিয়াস ইনস্টিটিউশনে যাওয়া আসা। চায়নার প্রেমে পড়া। হ্যাঁ, চায়নার প্রেমে পড়া। তো ওখানে আবার আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, ও জব করতো কনফুসিয়াস ইনস্টিটিউশনে। তো প্রায় সময় ওখানে আমি, এটা আমাদের স্যাক সাউথ একাডেমিক বিল্ডিং, ওই বিল্ডিংয়ের 10 তলায় আমরা ওখানে আড্ডা মারতাম। চাইনিজদের সাথে একটা ভালো সম্পর্ক হয় পড়াশোনার পাশাপাশি। তো ওইটাই মূলত আমার বিজনেসের একটা টার্নিং পয়েন্ট। তো চাইনিজদেরকে আমি দেখতাম যে ওরা 2010 সাল 11 সালের দিকে খুব স্মার্ট গ্যাজেট ব্যবহার করতো, আমরা যেটা এখন হয়তো দেখতেছি। 2010 সালে ওদের হাতে এই প্রোডাক্টগুলো দেখতাম। তো দেখার পর আসলে খুব ভালো লাগতো। তখন ওদেরকে বলতাম যে যেটা ভালো লাগতো, যে ভাই এই প্রোডাক্টটা এনে দেন। তো ওনারা এনে দিত। প্লাস ওরা যেহেতু বাংলাদেশে এত ইউজ টু না, বসুন্ধরায় থাকতো, তো ওদেরও বাংলাদেশে কিছু লাগলে বা যে কোনো জায়গায় যাবে হেল্প করতাম। একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়েছে ওদের চাইনিজদের সাথে। তো এই সম্পর্ক থেকেই প্রোডাক্ট আনা নেওয়া শুরু ওদের মাধ্যমে। তখন আমি যখন একটা সুন্দর শোপিস আমি আমার পড়ার টেবিলে রাখতাম, তখন আমার কিছু বন্ধুবান্ধব আসতো, এসে এটা দেখতো যে এই সুন্দর একটা প্রোডাক্ট কোথা থেকে আনছোস। তো ওদেরকেও এনে দিতাম। তখন আমার মাথায় একটা আইডিয়া আসে যে আমি একটা ফেসবুক পেজ খুলে এই প্রোডাক্টগুলো ওদের মাধ্যমে এনে বিক্রি করব। আমরা যদি এইটুকু আপনার গল্প নেই, তার মানে আপনার বিজনেস ধারণাটার জন্ম হয়েছে মূলত সম্পর্ক এবং নেটওয়ার্কিং, এবং আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখাতে আপনার জন্য কমিউনিকেশনটা ইজি হয়। সো সম্পর্ক, নেটওয়ার্কিং এবং কমিউনিকেশন, এই তিনটা জিনিস আপনাকে আসলে এদিকে ধাবিত করেছে। হ্যাঁ, ওকে, ফাইন। তারপর আমরা যখন 2014 সালে আমার গ্র্যাজুয়েশন শেষের দিকে, তখন আমার যে বেস্ট ফ্রেন্ড নিপুণ দেব, ও কনফুসিয়াস ইনস্টিটিউশনেরই আপনার ইনস্টিটিউশন সেক্রেটারি ছিল। তো তখন আমাদের মধ্যে একটা চিন্তাভাবনা আসে যে মাস্টার্সটা ও চায়নাতে করবে। আর আমার বাবা মারা যায় 2015 সালে, এই কারণে আমার আর বাইরে যাওয়া হয়নি। আমাদের চিন্তাভাবনা ছিল নিপুণ চায়না থেকে প্রোডাক্টগুলো সেন্ড করবে আর বাংলাদেশে এই প্রোডাক্টগুলো আমরা বিক্রি করবো। তো এই চিন্তাভাবনা থেকে নিপুণ চলে যায় চায়নাতে। আর গ্র্যাজুয়েশনের পর আমি বাংলাদেশে বিজনেসটা টুকটাক করা শুরু করলাম। আর পাশাপাশি আমার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের কেউ বিজনেস পছন্দ করে না। আমার ফ্যামিলির সবাই সরকারি চাকরিজীবী। মা প্রাইমারি স্কুলের হেডমাস্টার, বাবা জনতা ব্যাংকের ম্যানেজার ছিল, বড় বোন কলেজের লেকচারার, তারপরের বোন প্রাইমারি স্কুলের টিচার,
ওনাদের হাজব্যান্ডও সেম, আমার কাকা কাকি সবাই গভর্নমেন্ট। তো ওই জায়গা থেকে উদ্যোক্তা হওয়াটা আসলে আমার জন্য খুব টাফ। তো আমার মা আসলে সবসময় চিন্তা করতো যে আমি একটা ব্যাংকে চাকরি করব, উনি ওনার সবাইকে বলবে, বিজনেস করবো এরকম না। তো যদিও তখনও কিন্তু আমার ইনকাম খুব ভালো ছিল, চায়না থেকে প্রোডাক্ট আসতো, দেশে বিক্রি করতাম, তো ভালোই। কি প্রোডাক্ট আনতেন তখন? আমরা তখন ব্যাগ, জুতা, জুয়েলারি, এই প্রোডাক্টগুলো আমাদের বেশি ছিল তখনকার সময়ে। তো ওই সময় আমাদের যেহেতু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আলহামদুলিল্লাহ একটু স্ট্রং ছিল, তো বিজনেস করে যে খুব টাকা আর্নিং করতে হবে এরকম না, এটা একটা ভালো লাগা থেকে জিনিসটা করা হইতো। তো দেখা গেল যে একটা ব্যাগ আমাদের 500 টাকা দিয়ে চায়নাতে কিনলো, এটা আমরা 600 টাকা বিক্রি করে দিতাম, এরকম সামান্য লাভ দিয়ে। আর এত ছিল না। তো আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইভিনিং MBA-তে ভর্তি হই। ভর্তি হওয়ার পর আমার তো সারাদিন তেমন কোনো কাজ থাকতো না, ইভিনিংয়ে ক্লাস। তো আমি এই সময় চাকরির প্রিপারেশান নেই, ফুল ব্যাংকিং প্রিপারেশানটা আমি নেই, খুব ভালোভাবেই পড়াশোনা করি, আর টুকটাক আমার বন্ধু প্রোডাক্টগুলো পাঠাচ্ছে আর আমি বিক্রি করতেছি। তো এই সময় কিছু কিছু ব্যবসায়ী আমাদের সাথে যোগাযোগ করতেছিল। আজকের ডিল তখন খুব পপুলার ছিল এই মার্কেট প্লেস। তো ওখান থেকেই কিছু লোক আমাদের সাথে যোগাযোগ করলো যে ভাই আপনারা এত কম দামে প্রোডাক্টগুলো কীভাবে বিক্রি করেন। তো তারপর কিছু ব্যবসায়ী আসছে আমার বাসায়, আমার বাসার খাটের নিচে প্রোডাক্টগুলো থাকতো যেখানে আমি পড়াশোনা করতাম শান্তিনগরে। তো বলতেছে আপনারা প্রোডাক্ট বিক্রি করার দরকার নেই কোথাও, আমরা আপনাদের থেকে হোলসেলে প্রোডাক্টগুলো নিয়ে নিব, নিয়ে আপনাদেরকে এই একটা ভালো দেবো, আপনারা কোথাও এগুলা পাবলিশ করার দরকার নেই, বিজনেস করার আপনাদের দরকার নেই। তখন চিন্তা করলাম এটা তো খুব ভালো, একসাথে আমি 500 ব্যাগ আনবো, ওরা অ্যাট এ টাইম ব্যাগগুলো নিয়ে নিবে। তো এইভাবে আমরা একটা হোলসেলে চলে যাই, ওই ছোটো বিজনেস। আমরা নিজেরা কোনো প্রোডাক্ট বিক্রি করা বন্ধ করে দিই, বিক্রি করতেছি না। তো এই জায়গাতে আমাদের একটা ভালো মানি জেনারেট হচ্ছে। এর মধ্যে আমার প্রিপারেশনও আলহামদুলিল্লাহ খুব স্ট্রং, বিভিন্ন জায়গায় প্রিলি টিকতেছি, রিটেন টিকতেছি। তো আমি গভর্নমেন্ট ব্যাঙ্কগুলোর দিকেই বেশি আমার ফোকাস ছিল। তো একটা সময় আমি যখন প্রিপারেশন আমার খুব ভালো, দিক দিয়ে ফ্যামিলিরও একটা প্রেশার ছিল যে ব্যাংকে জব করতে হবে, হ্যাঁ চাকরি করতে হবে। তো ওই দিক থেকে আবার ইভিনিং MBA করতেছি। তো আমাকে বললাম অ্যাটলিস্ট আমার MBA করাটার সময় তো চাকরি তো একটু সময় লাগেই। তো এর মধ্যে আমার এক্সিম ব্যাংকে চাকরিটা হয়ে যায়, তো আমিও জয়েন করে ফেলি। তো আমি জয়েন করার পর আমি আমার একটা কাজিনকে বিজনেসে ইনভলভ করি। তো 6টা পর্যন্ত আমি ব্যাংকে থাকতাম, তারপরে আবার এই বিজনেসে আমি সময় দিতাম, আমার বন্ধুও দিত। দেওয়ার পরে ওই খুব ভালোভাবেই এভাবে শুরু করলাম। আমার ব্যাংকে চাকরিতে সুবিধাটা হয়েছে আমি এলিফ্যান্ট রোড ব্রাঞ্চে ছিলাম, তো এখানকার যে স্থানীয় ব্যবসায়ীরা ছিল ওদের সাথে আমার একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং শুরু হয়। তো আমার তো আসলে মনে প্রাণে একটা বিজনেস এরিয়া ছিল। তো দেখা গেল যে ব্যাংকে কোনো ক্লায়েন্ট আসলে তো ওদের সাথে আমি বিভিন্ন ধরনের কনভারসেশন করতাম যে কী বিজনেস করতেছেন ওরা। তো আশেপাশে আপনার কাটাবন, এলিফ্যান্ট রোড, এই জায়গাগুলোর ব্যবসায়ীদের সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়, আর ওরাও গুরুত্ব দেওয়া শুরু হয়েছে। চাকরিটাও আপনাকে ভ্যালু অ্যাড করেছে, যেহেতু খুবই অ্যাড করছে। আপনার মাথার মধ্যে ওই স্বপ্নটা লেগে আছে যে আমি আলটিমেটলি ব্যবসা করব। সো কিছুদিন ব্যাংকে চাকরি করলেও সেটা আপনার লাইফে অনেক ভ্যালু এটা আমাকে মানে আমার যে একটা খিদা, এই খিদাটা আসলে আমি মানে আমার ব্যাংকে চাকরির সুবাদে লাগছে, বা আমি একটা মার্কেট প্লেস পাইছি। এখন চায়না থেকে একটা প্রোডাক্ট আনতে আপনার মোটামুটি একটা বড় ইনভেস্টমেন্ট লাগে। তো আমার তো ফ্যামিলি যেহেতু বিজনেসের সাপোর্ট দিচ্ছে না, তো ওই টাকাগুলো যেহেতু ব্যাংকে চাকরি করতাম, আমি এলিফ্যান্ট রোডের বিভিন্ন ব্যবসায়ীদের ওখানে যাইতাম। যাওয়ার পরে ওরা দেখতাম যে ওদের বিজনেস পলিসিটা কেমন। ধরেন একটা জুতার দোকানে এই একজন 1000 পেয়ার জুতা আনতেছে, আরেকজন 2000 পেয়ার আনতেছে, আরেকজন 3000, কিন্তু কেউ নিজে ইম্পোর্টটা করতেছে না। একজন একটা 40 ফিট কন্টেনার করে করার পরে উনিয়ে বলে যায়, এই দোকানে বলে আপনার কত পেয়ার লাগবে, এইভাবে ওরা সবাই মিলে কন্টেনারগুলো করে। তো ওখানে কিছু ব্যবসায়ীদেরকে আমি একটা আইডিয়া দিলাম যে ভাই আপনাদের মধ্যে তো কোনো ইউনিক কিছু থাকতেছে না। প্রথম দোকানে যেই জুতা পাওয়া যাচ্ছে বা ব্যাগ পাওয়া যাচ্ছে, ভিতরের দোকানগুলোতে সেম জিনিসই আপনারা পাচ্ছেন, তো আপনাদের ইউনিকটা কোথায়? তো দেখা গেলো যে সেম আরেকটা দোকান আছে, যে দোকানের মধ্যে আপনার ওরা শুধু এক্সট্রা সাইজ নিয়ে কাজ করে, 43, 44, 45, 46 যারা বড় পা। তো ওই দোকানটা আমি বললাম যে দেখেন ওরা আনকমন জিনিস বিক্রি করতেছে, কেউ আসলে আপনারাই সাজেস্ট করতেছেন যে ওই দোকানে 44, 45 সাইজের জুতা পাওয়া যাবে। তখন ওনাদেরকে আমি বুঝাইতে সক্ষম হয়েছি, ওই ইম্পোর্ট মানে তো ভাই অনেক বড়। আমি বলি না ভাই, আপনি 1 ডজনও আনতে পারবেন, 10টা ব্যাগ আনতে পারবেন, ওই এইভাবেও সম্ভব। তখন আমি ওনাদেরকে আমি বললাম আমাকেই দেন। তো যেহেতু চাইনিজদের সাথে আমার চলাফেরা ছিল, ওই কারণে আমি
চায়নাতে আপনার যত অ্যাপ ছিল চায়নাতে কিন্তু অনেক আগে থেকেই সবাই আপনাকে বলে নেই, আমরা কিন্তু ব্যবসাটা কিভাবে করতে হয় এটাও শিখতেছি। জি জি ঠিক আছে, আপনার কাছ থেকে আজকে যে এই ব্যবসা কেউ একজন করতে চায়, জি, জি। আপনি যেটা করছেন, সো আপনার কথার মধ্য দিয়ে আমরা কিন্তু সেটা শেখার চেষ্টা জি করছি। এটা আসবে। জি জি জি। তো ওই চায়নার যে মার্কেট প্লেসগুলো ছিল ওই মার্কেট প্লেসের সবগুলো অ্যাপ আমার কাছে ছিল। ধরেন আলিবাবা, তাওবাও, JD.com, যত ধরনের পপুলার মার্কেট প্লেস চাইনিজ ব্যবসায়ীরা মূলত যেখানে প্রোডাক্ট সেল করে হোলসেলে ওই সাইটগুলো আমার কাছে অ্যাক্সেস ছিল। তো ব্যবসায়ীদেরকে এই প্রোডাক্টগুলো আমি দেখাইতাম। এটা আসলে সত্যি কথা বলতে কি এটা আমি ভালো লাগা থেকে করতাম। আমার যে এখানে আর্নিং লাগবে এটাতে আমি প্রফিট করবো এটা আমার কখনো ইন্টেনশন ছিল না। ওকে। তো এইভাবেই ওরাও দেখলাম যে না খুব মজা পাচ্ছে। আমি 7 দিন 8 দিনের মধ্যে এই দেখা গেল যে আমার ব্যাংকে যারা এলসি ওপেন করতো শিপমেন্ট বিজনেসের জন্য, যাদের চায়না ওয়্যার হাউস ছিল, তো আমি 1 ডজন জুতা কিনে আমার চাইনিজ ফ্রেন্ডদের মাধ্যমে ওই ওয়্যার হাউসে দিয়ে দিতাম। দিয়ে দিলে ওরা আবার এটা কাস্টম ক্লিয়ারেন্স করে আবার আমাকে দিত, আমি আবার ওদেরকে দিয়ে দিতাম। তো তখন আমার যে এই জিনিস একটা দেখলাম যে যে পরিমাণ মানে আমি স্যালারি পাচ্ছিলাম এর থেকে কয়েক গুণ বেশি আমার মানে একটা ইনকাম জেনারেট হওয়া শুরু হচ্ছিল। তখন আমার বয়সও খুব কম ছিল, আমার এই আপনার মানে সরকারি চাকরির বয়সও আমার অনেক ছিল। তো তখন হঠাৎ করে আমার মাথায় একটা জিনিস ফিল আসলো যে আমি যেহেতু একটা লম্বা সময় প্রচুর পরিশ্রম করছি, আর আমি যেহেতু ব্যাংকেই আমি চাকরি করতেছি, আমি বাংলাদেশ ব্যাংকের এডির জন্য আমি চেষ্টা করব। তো আমি চাকরিটা ছেড়ে দেই, এই ছেড়ে দিয়ে আমি এই বিজনেসটাও করব, যেটা হচ্ছে আমার একটা প্যাসিভ ইনকাম থাকবে। প্যাসিভ ইনকাম বলতে অনেক হ্যান্ডসাম ইনকামই ছিল, এটা চাকরি থেকে অনেক বেশি ছিল, আর পড়াশোনা করব। তো ওই চিন্তাভাবনা থেকে আমি আমার ফ্যামিলির কাউকে জানাই নি, আমার আম্মা কাউকে আমি জানাই নাই, না জানি আমি চাকরি ছেড়ে দিই। তো ছেড়ে দিয়ে আমি আমার ধানমন্ডি এখন যে অফিস এখানে পাশে 2টা ছোট্ট রুম, ওই 2টা রুম আর 2জন স্টাফ নিয়ে আমি আমার বিজনেসটা শুরু করি চাকরি ছেড়ে দিয়ে। তো বাসা থেকে ছুটটাই পরে আসতাম, আসে সারাদিন এই বিজনেস আর পড়াশোনা। মানে আপনি তখনও যেটা হচ্ছে নিজে কোনো প্রোডাক্ট সেল করছেন না, আপনি অন্যের হয়ে প্রোডাক্ট নিয়ে দিচ্ছেন। ওটা সোর্সিং করে সোর্সিং মানে আপনার মূল কাজটাই হচ্ছে সোর্সিং করা। আর তখন আমি নিজেও শিপমেন্ট করতাম না, অন্যজনকে দিয়ে শিপমেন্ট করে। এখন আমার একটু জানার বিষয়, মানে আমার যারা শুনছে তাদের জন্য, সেটা হচ্ছে এই সোর্সিং করার জন্য কি কি অভিজ্ঞতা বা কি কি টেকনিক জানা লাগে? সোর্সিংয়ের জন্য আসলে মানে খুব টেকনিক বা অভিজ্ঞতার দরকার হয় না। আপনি জাস্ট গুগলে যাবেন, গিয়ে চায়নার টপ ই-কমার্স মার্কেট প্লেসগুলো সার্চ দিবেন, সার্চ দিয়ে ওদের যেই অ্যাপগুলো থাকি ওই অ্যাপগুলো ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে যেই ট্রেন্ডি প্রোডাক্টটা অথবা আপনি যেই প্রোডাক্টটা সেল করতে পারবেন অথবা আপনার সারাউন্ডিং এনভায়রনমেন্টের যে প্রবলেমটা, এই প্রবলেমটার সলিউশন আপনি কি দিবেন, এটাই আপনি যখন ঘাটাঘাটি করবেন অনলাইনে, ওইটাই আপনার একটা বেস্ট প্রোডাক্ট। তো ওই প্রোডাক্টটাই চায়না থেকে আপনি তখন সোর্স করতে পারবেন। এখন আমি প্রোডাক্টটা সিলেক্ট করলাম, কিন্তু প্রোডাক্টের ম্যানুফ্যাকচারের সাথে যোগাযোগ করবো কীভাবে? ওই যখন আপনার আলিবাবা বা আদার্স মার্কেট প্লেসগুলোতে আপনি প্রোডাক্টটা সার্চ করবেন, তখন ওদের বিজনেসের এক্সপিরিয়েন্সটা কত বছর, ওদের রেটিং কি, তারপর ওদের সাথে যখন ট্যাক্স দেওয়া হয় ওদের ফ্যাক্টরির যে ইয়াগুলা, এই ছবিগুলা, সব জিনিসগুলো ইনফরমেশনগুলো তাদের থেকে নেওয়া হয়, নিয়ে তারপরে 1-to-1 কমিউনিকেশন করে প্রোডাক্টগুলো আনা হয়। এখানে একটা কমিউনিকেশন স্কিল দরকার। হ্যাঁ, কমিউনিকেশন স্কিল তো অবশ্যই লাগবে। ওকে। তো আমার যখন বিজনেসটা চাকরিটা ছেড়ে দিয়ে বিজনেসটা শুরু করলাম, তখন খুব ভালোই করতেছিলাম। তখন আমি একটা বড় ধরনের ধাক্কা খাই। আমার 3টা ক্লায়েন্ট প্রায় 25 লাখ টাকার মতন প্রোডাক্ট অর্ডার দেয়। তো দেওয়ার পরে ওই প্রোডাক্টগুলো আমি চায়না থেকে আমার চাইনিজদের সাথে পারচেস করি। তখন যেহেতু আমি নিজে, আমার চায়না ওয়্যার হাউসও ছিল না, বাংলাদেশেও আমার নিজস্ব লাইসেন্স ছিল না, তখন এই প্রোডাক্টগুলো আমি একটা থার্ড পার্টির ওয়্যার হাউসে দিই। তো বাংলাদেশে কীভাবে জানি এটা একটা বাজে ব্যবসায়ীর হাতে পড়ে যায় আমার এই প্রোডাক্টটা। তো ওই কন্টেনারটাতে উনি বৈধ অবৈধ অনেক ধরনের প্রোডাক্ট হতে করছে। করার পরে এই কন্টেনারটা আমি কাস্টমারদের সাথে আমার প্রতিশ্রুতি ছিল যে আমি 45 দিনের মধ্যে ওই মালটা আমি ডেলিভারি দিয়ে দিব। তারপর আমি 45 দিনের মধ্যে আমি দিতে পারি নাই। তো দিতে না পারার কারণে কাস্টমাররাও আমার উপরে মানে আমাকে বলতেছিল যে ভাই, আমাকে কখনো খারাপ ভাবে নাই, তো আমি যা সত্য তাই বলছি যে ভাইয়া এরকম আমি তো এটা পারতেছি না। তখন আমার ছিল কি, আমি সবসময় মান সম্মান ভয় পাই, যেহেতু শিক্ষকের ছেলে, তো আমি খুব ভয় পাই কেউ যেন কোনো বাজে কথা না বলতে পারে। তো এই কারণে আমার চাকরির যখন ছিল তখন আমি আর আমার ওয়াইফও জব করে, তো দুজনেরই একটা যৌথ ব্যাংক অ্যাকাউন্ট ছিল।
একটা ডিপোজিট ছিল, আমরা মান্থলি প্রায় 40,000 টাকার মতন একটা ডিপিএস ছিল আমাদের। এটার চিন্তা ভাবনা ছিল যে 2029 সালে এটা ম্যাচিউর হবে, তখন আমরা ঢাকা শহরে একটা ফ্ল্যাট নিব, এই চিন্তা ভাবনা থেকে এটা করা। তখন ওই প্রোডাক্টটা যখন আমি দিতে পারতেছিলাম না, শাহজালাল ইসলামী ব্যাংকে আমার ইয়েটা ছিল, ডিপিএসটা ছিল। তো একদিন ব্যাংকে আর এই ব্যাংকে যাওয়ার পরে আমি ডিপিএসটা ভেঙে ফেলবো, ভেঙে ওই ঝামেলা শেষ করে ফেলবো। মানে খুব খারাপ লাগতেছিল আসলে, জমানো টাকা তো, আবার আমার ওয়াইফেরও ছিল। তখন এটা ভাঙিনি। এরকম প্রায় 4-5 দিন যাওয়ার পর আমি ফাইনালি এটা ডিপিএসটা ভাঙছি। ভাঙার পরে আমি আমার কাস্টমারদেরকে বলছি, যে 3 জন ক্লায়েন্ট ছিল তখন, বড় ক্লায়েন্ট, তো ওনাদেরকে বলছি যে দেখেন আপনাদের যে মালগুলো প্রবলেম হয়েছে, আমি 50% প্রোডাক্ট আবার কিনবো, আবার কিনে আপনাদেরকে দেই, আর বাকি যে টাকাটা, ওই টাকাটা আপনাদের যদি বিল হয় 4 লক্ষ টাকা, আপনি আমাকে 2 লক্ষ টাকা দিবেন। এভাবে 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে এটা সমন্বয় করে নেব। ওরাও খুশি হয়েছে। খুশি হওয়ার পরে আমি এটাই করছি। তখন আমি একটা প্রতিজ্ঞা করলাম যে আমি যতদিন বিজনেস করব, আমি কখনো অন্যের কোনো কিছু ব্যবহার করব না। আমার ফুল চায়না থেকে একটা প্রোডাক্ট পারচেস থেকে শুরু করে একদম কাস্টমার এন্ডে ডেলিভারি পর্যন্ত পুরো ইকোসিস্টেমটা আমার লাগবে। তখন আমি আইআরসি, টিন, তারপর আমি চায়নাতে গেলাম। যাওয়ার পরে আমার নর্থ সাউথের যে চাইনিজ এক ফ্রেন্ড ছিল, ওকে আমি বললাম যে তুমি চাকরিটা ছেড়ে দাও। ও তখন বাংলাদেশের টাকায় প্রায় 1,80,000 টাকার মতো স্যালারি পেত। তো ওকে বললাম যে আমার এরকম একটা আইডিয়া আছে, আমি এই আলিবাবা এপিআই দিচ্ছে, ওদের এপিআই নিয়ে আলিবাবার সেম সাইটটা আমি বাংলাদেশে করব। বাংলাদেশের ব্যবসায়ীরা যারা ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী, যারা নিজেরা এলসি ওপেন করতে পারতেছে না, বা যাদের এই সাপ্লাই চেনটা নাই, মানে আমি আগে যেরকম ছিলাম, ওদেরকে আমি সাপোর্ট দিব। তখন ও বলতেছিল ও সাংহাই ইউনিভার্সিটি থেকে সাপ্লাই চেনের উপরে বিবিএমবিএ করা। তো ওকে আমি গ্যারান্টি দিছি যে কোনো মাসে যদি তুমি এই এর কম ইনকাম হও চাইনিজ, ওই দায়ভার আমার, ওই টাকা আমি দেবো। তো আলহামদুলিল্লাহ আমার কখনো দেওয়া লাগেনি, আমি ওকে ওই ভরসায় দিছি। তারপর ও গঞ্জতে আসছে, তা আসার পরে ওখানে ওই এক্সপোর্টার হিসাবে ও একটা কোম্পানি, ড্যানপেং ইন্টারন্যাশনাল, ও কোম্পানি করছে। আর এখানে আমি স্কাইবাই ইম্পোর্টার। তারপর যত ধরনের ডকুমেন্ট আছে, আর যেহেতু আমি আমার যে সিএনএফ এখানে একটা বড় ফ্যাক্ট। তো সিএনএফ যদি ডিসঅনেস্ট হয় তাহলে বিজনেস একদম শেষ। তো এই জায়গাতে আমার লাগ ভালো যে আমি নর্থ সাউথে যে আমার একজন বেস্ট ফ্রেন্ড ছিল তামিম, ওকে পাইছি। ও আবার চট্টগ্রাম বন্দরে একদম 2015 সাল থেকে ও কাজ করতেছে। ও খুব অনেস্ট। ইভেন ওর অনেস্টি কিরকম, বাদ্যযন্ত্র হারাম দেখে ও বাদ্যযন্ত্র করবে না কোনো শিপমেন্টে। এরকম সিএনএফটাও আপনি করলেন না কেন? সিএনএফটা হচ্ছে এটা একটা বড় অ্যান্ড এটা একটা অন্য জগৎ। যেহেতু আমার বেস্ট ফ্রেন্ডেরই এইটাতে অ্যাক্সেস আছে, এই কারণে ওখানে আর আমার আচ্ছা, আমি আপনাকে একটু থামাই। মানে আপনার গল্পের যে টুইস্টটা, সেটা হচ্ছে লাইফ ইজ নট বেড অফ রোজেস। এই যে আপনি 35 লক্ষ টাকা বললেন লস দিয়েছেন, নিজের সঞ্চয় ভেঙে কাস্টমারদের টাকা পরিশোধ করেছিলেন, তখন কি আপনার এরকম মনে হয়েছে যে ব্যবসা করব না? না, ব্যবসা করা থেকে আমার আসলে মেন স্বপ্ন ছিল আমি ব্যবসা করব না তখনকার। আমি যেহেতু চাকরি প্রিপারেশন নিচ্ছি, আমি চট্টগ্রাম বন্দরে যাচ্ছি, এই সিএনএফ এর অফিসে যাচ্ছি, ওখানে যাচ্ছি, আমার আত্মীয় স্বজন ফ্যামিলি কারো কাছে তো এই দুঃখ বলতে পারতেছি না, এই যে প্রবলেম। তখন আমার মধ্যে এরকম হয়েছে যে আসলে বিজনেস করা অনেক কঠিন। তখন ওই বিজনেস থেকে আমার মেন হচ্ছে ওই লাইবিলিটিস থেকে আমি বের হয়ে আসবো, আমি ভালোভাবে পড়াশোনা করবো। কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে ওই 1 মাস 1.5 মাস আমি যে পরিমাণ স্ট্রাগল করছি, আমার প্রিপারেশনটা নষ্ট হয়ে গেছে। আমি একদম টোটালি, যেখানে আমি কোনো প্রিলি রিটেন ফেল করি নাই, এখানে আমি প্রিলিয়ে টিকতেছিলাম না, আমার প্রিপারেশনটা ফুল নষ্ট হয়ে গেছে। তখন আমার মাথায় একটা জিনিস আসছে, যা হওয়ার হয়েছে, আমি চাকরি বাকরি করবো না, আমি বিজনেসে আবার এখান থেকেই আমি পুরো সাপ্লাই চেইন আমি নিজে ডেভেলপ করলাম। ডেভেলপ করার পরে তখন আমার ওই বিজনেসের টার্নিং পয়েন্টটা আমার শুরু করার পরে আজকে আমার এটা হচ্ছে এই করোনার করোনার ঠিক আগ মুহূর্তে। তো ওই সময়টাতে আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবেই বিজনেসটা করতেছি। তখন করোনায় কি ডিস্টার্ব করেছে? করোনায় আমার বিজনেস অনেক ভালো হয়েছে। করোনায় আমার একটা ভালো প্রফিট জেনারেট হয়েছে। সব বন্ধ ছিল, প্রোডাক্ট আনতে পেরেছি। আর করোনার সময় আপনার অনলাইনটা খুব পপুলার ছিল, সবাই যেহেতু ফিজিক্যালি কিনতে পারে নাই, তখন করোনাতে আমাদের অনেক ভালো হয়ে গেছে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, ওই যে আমার যে খিদা ছিল একটা, যে আমি ফ্ল্যাট 2029 সালে আপনার ম্যাচিউর হবে, 2 জনের টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনবো। তো এই চিন্তা ভাবনা তো আমার এটা কিন্তু খুব কষ্ট লাগছে, আর জিনিস তো শেয়ারও করতে পারি না কারো কাছে।
তারপর থেকে এই আস্তে ধীরে আমি 3জন স্টাফ 4জন স্টাফ এরকম করতে করতে আমি বাড়াইলাম। আর যেহেতু আমার ইকোসিস্টেমটা আমার সম্পূর্ণ নিজের বিল্ড আপ হয়ে গেছে, তখন আমার ক্লায়েন্ট আরও বাড়া শুরু হয়ে গেছে, এখানে কোনো ডিপেন্ডেন্সি নাই। আর আমি যেহেতু ওই আলিবাবা থেকে এপিআই নিয়ে একদম সেম স্কাইবের ওয়েবসাইটটা আমি করে ফেললাম। করে ফেলার পরে আমরা বিজ্ঞাপনে গেলাম, মার্কেটিংয়ে গেলাম, তখন একটা বড় ধরনের মানুষ আমাদের এখানে ক্লায়েন্ট। আপনাদের সমস্ত ট্রানজাকশন ওয়েবসাইটে হ্যাঁ, সব ওয়েবসাইটে হচ্ছে। সো যে কেউ চাইলে তার স্ট্যাটাস দেখতে পাচ্ছে, কখন কোথায় কি অবস্থায় আছে, ইভেন প্রত্যেকটা মুভমেন্ট টেক্সট যায়। আপনার বিজনেসের আজকে যে জায়গায় এসেছেন, আপনার চায়নাতে অফিস আছে, ওখানে আপনার 12,000 স্কয়ার ফিট আমি শুনলাম। হ্যাঁ, 12,000 স্কয়ার ফিট, ওখানে 13 জন চাইনিজ স্টাফ আছে, 13 জন চাইনিজ স্টাফ। বাংলাদেশে কতজন? 70 জন চায়নার লোকজন আপনার প্রতিষ্ঠানে কাজ করে এবং বাংলাদেশে আরও 70 জন। এই যে টোটাল কর্মযোগ্য তৈরি করেছেন, এটার পেছনে আপনি যদি আমাকে 3টা রিজন বলেন, মানে 3টা ফ্যাক্টর যেটা আপনাকে ক্লায়েন্টের বিশ্বস্ততা অর্জন করতে সাহায্য করেছে, কি কি? আমি আসলে এটা তো একদিনে ঘটে নাই। আমি যখনই যেখানে আটকাইলাম, যেখানে বাধাপ্রাপ্ত হয়েছি, তখনই আমি এই জিনিসটাকে ডেভেলপ করে ফেলছি। তো আমার ছিল সবসময় যে সাপ্লাই চেনটা আমার নিজস্ব থাকবে, আমার কোনো ডিপেন্ডেন্সি থাকা যাবে না। তো ডিপেন্ডেন্সি মানে আপনার নিজস্ব ফুল সাপ্লাই চেন, এটা একটা আপনার এটা আমার একটা ফুল। 2 নাম্বার আপনি যেটা বারবার বলার চেষ্টা করছেন, সেটা হচ্ছে কাস্টমারের কাছে সৎ থাকা, কমিটমেন্ট ঠিক থাকা। এই জায়গাটাতে আপনি খুব স্ট্রিক্ট ছিলেন। আমি কম্প্রোমাইজ করি না কখনো, এখনো করতেছি না। আমি আপনার বিরুদ্ধে কোনো কমপ্লেইন নাই। আমি যেহেতু অনেক ক্লায়েন্টদের নিয়ে কাজ করি, তো আমার অজানা মধ্যে ধরেন একটা ক্লায়েন্ট আমার কাছ থেকে এটা চাইছে, কিন্তু ওর মন মতো কিন্তু হয় নাই, তো ও একটা কমপ্লেইন দিতেই পারে, কিন্তু যখন আমি জানি লস আমি আমার ঘাড়ে নেই। তার মানে 3 নাম্বার হচ্ছে আপনি কমিউনিকেশনেও ভালো, মানে আপনি ইন টাইম রেসপন্স এবং কমিউনিকেট করা, কাস্টমার সার্ভিস এক্সেলেন্স যেটা বলি, কাস্টমার সার্ভিস এক্সেলেন্স, সেটা আপনি রাতে ঘুমানোর আগে আমার কমেন্টগুলো আমি সব দেখি, আমার কোন ক্লায়েন্ট কি কমেন্ট করতেছে সব দেখে আমি আবার করি। আমার ইকোসিস্টেমটা এমনভাবে করা, আমার কোন এমপ্লয়ি কি করে, কতটা রিপ্লাই দিতেছে, কাস্টমারদের সাথে ওদের ইন্টারেক্ট এরকম, এটা আমার পয়েন্ট আকারে আমার ডেটাবেজে আসে। এখন আপনি বলেন যে কোনো একজন ক্ষুদ্র উদ্যোক্তা যদি আপনার মাধ্যমে চায়না থেকে প্রোডাক্ট এনে ব্যবসা করতে চায়, তারা কতটা নির্ভর করতে পারে আপনার উপরে? নির্ভর করতে পারে, আলহামদুলিল্লাহ। কেন, আমাদের যেহেতু চায়নাতে আমাদের একটা 12,000 স্কয়ার ফিটের অফিস আছে, তারপর আমাদের 13 জন চাইনিজ ওখানে স্টাফ, আর এটা সবাই দেখতে পারতেছে একদম। বাংলাদেশে 70 জন আমার স্টাফ আছে, একটা 5,000 স্কয়ার ফিটের অফিস, মানে ফুল যে সাপ্লাই চেনটা এটা যেহেতু আমার। আর ঢাকা শহরে আমার নিজস্ব পরিবহন ব্যবস্থা, আমার 5টা পিক আপ আছে। তো এই যে সম্পূর্ণ ইকোসিস্টেমটা, এটা তো ক্লায়েন্টরা দেখতে পারতেছে। তো এটা এমন না যে একটা প্রতিষ্ঠান হুট করে আমি আসলাম, আমি চলে গেলাম, আমি ফুল একদম ব্যাংকের এলসি থেকে শুরু করে একদম পুরাটা আমার। আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে, যেহেতু আমি ব্যাংকার ছিলাম, আমার আপনার ফরেন এক্সচেঞ্জের এই বিষয়গুলো আমি খুব ভালো বুঝি। আমার ব্যাংক থেকে আমি খুবই ভালো একটা সাপোর্ট পাই। যখন আমাদের দেশে ডলার ক্রাইসিস ছিল, তখনও আমি অনেক বড় ধরনের সাপোর্ট পাইছি, তখন আমার এলসিতে কোনো প্রবলেম হয় নাই। আরেকটা জিনিস যদি আপনি একটু বলেন যে একজন ক্ষুদ্র ব্যবসায়ী সে যদি চিন্তা করে আমি চায়না থেকে যে কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাই, সেই ব্যাপারে আপনি সাপোর্ট দিতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু আমার জানার যে বিষয়টা সেটা হচ্ছে এই টোটাল প্রসেস, আপনি যে সাপ্লাই চেইন তৈরি করেছেন বা যে জায়গায় এসছেন, কতগুলো কাস্টমার নিয়ে এখন কাজ করতেছেন? এখন আমার রেজিস্টার্ড ক্লায়েন্ট আছে 2,30,000 আমার সাথে। ওরা কিন্তু ক্লায়েন্ট B2B, মানে আমাদের বিজনেস টু বিজনেস, ইন্ডিভিজুয়াল না, ওরা কিন্তু সবাই ব্যবসায়ী। কত বছর ব্যবসার বয়স? আমার বিজনেস যদি আমি ওই যে স্টুডেন্ট লাইফ থেকে ধরি, তাহলে তো অনেক লম্বা সময়। স্কাই বাই 10 ইয়ার্স। সো 10 ইয়ার্সে 2 লাখ প্লাস আপনার ক্লায়েন্ট। 2,30,000 রেগুলার কাস্টমার কতজন? এর মধ্যে আমাদের মানে এভারেজ 1500-1600 প্রত্যেক শিপমেন্টেই অর্ডার দেয়। তো এটা যেহেতু B2B, একজনই 1 টন 2 টন প্রোডাক্ট। কতগুলো শিপমেন্ট ক্যারি করেন মাসে? আমরা আপনার প্রত্যেক শুক্রবারে আমরা একটা 40 ফিট কন্টেইনার লোড দেই বাই সি এর জন্য। আর বাই ইয়ারে হচ্ছে আমরা এই স্যাটারডেতে একটা শিপমেন্ট দেই, মানডেতে একটা দেই, আর হচ্ছে আপনার থার্সডেতে একটা শিপমেন্ট দেই। সপ্তাহে 3টা? হ্যাঁ, সপ্তাহে 3টা শিপমেন্ট। আর ইয়েতে হচ্ছে সিতে একটা, বাই সিতে মাসে একটা না, প্রত্যেক শুক্রবারে একটা, প্রত্যেক সপ্তাহে একটা। তার মানে সিতে মাসে 4টা, মানে যদি টনে হিসাব করি আমাদের প্রত্যেক সপ্তাহে এয়ারে হচ্ছে আপনার টোটাল
18 টন, আর সিতে 12 টন, অলমোস্ট 30 টন মাল আমার প্রত্যেক প্রত্যেক মাসে? সপ্তাহে হয়। সপ্তাহে 30 টন? 30 টন মাল হয়। ওয়াও, তার মানে মাসে 120 টন। হ্যাঁ। অসাধারণ, অসাধারণ। কোথায় যেতে চান এরপরে? আমি মানে আপনার চাচ্ছি যে একদম পুরা আরও যে এক্সপান্ড করার জন্য আমাদের আরও কিছু প্ল্যান আছে। যে আমি যেই যখন বিজনেস শুরু করছি, আমার বাসার খাটের নিচে আমি প্রোডাক্ট রাখতাম, আমার রুমমেটদের ডিস্টার্ব হতো। তো এখন আমি চাচ্ছি এরকম যে আমি ঢাকা সিটিতে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ওয়্যার হাউজিং ফেসিলিটিস দেবো। যারা চাকরির পাশাপাশি বিজনেস করতে চায়, ওরার প্রোডাক্টটা যেন আমার এখানে স্টক করে রাখতে পারে, রেখে আমরাই ওই প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে দিব। এই ধরনের আরও এক্সপান্ড করতে চাচ্ছি আর কি আমি। আপনি যদি পিছনে ফিরে তাকান, এই পর্যন্ত আপনার সবচাইতে বেস্ট 3টা ডিসিশনের কথা বলেন। বেস্ট, ডেফিনেটলি ব্যবসায় আসবো সিদ্ধান্ত নিয়ে, এটা একটা বেস্ট ডিসিশন। হ্যাঁ, হ্যাঁ, এছাড়া আর কি কি বেস্ট ডিসিশন ছিল? চাকরিটা আমার ছেড়ে দেওয়া। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার যে চাইনিজ, ওকে কনভিন্স করে ওর চাকরিটা ছেড়ে দেওয়া। কারণ ও যদি তখন চাকরি না ছাড়তো, তাহলে হয়তো আমার চায়না সাইডটা এত স্ট্রং হতো না। বিজনেস সবাই করতে পারে, কিন্তু এখানে এই ছোট ছোট প্রোডাক্ট নিয়ে কাজ করা এটা খুবই টাফ যদি চাইনিজ একটা স্ট্রং সেট আপ না থাকে। আমার দেখা দেখি অনেকেই এই সেম ক্যাটাগরির বিজনেস করতে চায়, করে 6 মাস 7 মাস পরে ওরা পারে না। কারণ পারে না কেন? থার্ড পার্টির ওয়্যার হাউস ব্যবহার করে কখনোই বাল্ক আকারে করা সম্ভব না। আমিও থার্ড পার্টির ওয়্যার হাউস ব্যবহার করছি আমার ইনিশিয়াল স্টেজে, যখন আমার ক্লায়েন্ট ছিল 10 জন, 15 জন, 20 জন। যখন এটা 100 ছাড়া যায়, 200 ছাড়া যায়, তখন কিন্তু আরেকজনের ওয়্যার হাউস ব্যবহার করে, আরেকজনের এলসি ব্যবহার করে এই জিনিসগুলো করা সম্ভব না। এই 10 বছরের জার্নিতে আপনার 3টা ভুল ডিসিশন, যেটা মনে হয় যে এটা আমার করা উচিত হয় নাই, এরকম কিছু মনে পড়ে? ভুল যাই হয়, ভুল থেকে আমার ভালো কিছুই হয়েছে। যেমন একটা ভুল আপনি বলছিলেন যে ওই যে এমন একটা পার্টির সাথে আপনি প্রোডাক্টটা এনেছেন, হ্যাঁ, হ্যাঁ, যারা এইটা ভুল হয়েছে। অবৈধ পণ্য এই ভুলটা হওয়াতে আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট হয়েছে কি, এই ধাক্কাটা যদি আমার না হতো, তাহলে আমার ওই যে চাকরির বুটটা মাথায় এখনো থাকতো। তারপর আরেকটা জিনিস হচ্ছে, এই আমি আমার নিজে কখনো চিন্তা করতাম না যে আমার নিজস্ব আইআরসি লাগবে, আমার নিজস্ব ফ্রেট ফরওয়ার্ডিং এক্সপোর্ট ফুল যে সেট আপটা এটা আমার লাগবে। ওই ভুলটা আমি মনে করি এটা আমার জন্য একটা আশীর্বাদ ছিল। অসাধারণ। তো আমার আরও বেশ কিছু ইয়া ছিল যে মানি ম্যানেজমেন্টের বিষয়টা। আমার যেহেতু আমি নিজে ধূমপান করি না, আর আমি মান সম্মানে অনেক ভয় পাই, যেটা আগে বলতেছিলাম। আমার মা যেহেতু স্কুলের শিক্ষিকা, আমার কাকা কলেজের লেকচারার, তারপর আর কাকাও স্কুলের টিচার, আমাদেরকে আমাদের এলাকায় মোটামুটি সবাই চিনি। তো এই কারণে আমি এমন কিছু করতে পারবো না যেটার জন্য মানে আমার ফ্যামিলি মেম্বার বা কেউ ক্ষতিগ্রস্ত হয়। আমার সবসময় মাথায় এটাই থাকে। তাছাড়াও আমি বিজনেসটাকে কীভাবে দেখি, আমার 2টা ছেলে আলহামদুলিল্লাহ। তো আমার এই 2টা ছেলেকে ধরেন কেউ একটা বাজে কথা বললো বা একটা বকা দিল, যেটা যতটুকু আমার খারাপ লাগবে শুনলে, আমার ব্যবসা সম্পর্কে কেউ একটা নেগেটিভ কথা বললে আমার এর চেয়ে বেশি খারাপ লাগে। আমি আমার 2 ছেলে থেকে কোনো অংশে আমার বিজনেসটাকে আমি কম দেখি না, কারণ এখানে আমি প্রচুর স্ট্রাগল করছি। হয়তো ফাইন্যান্সিয়াল স্ট্রাগল বলতে কি, আমি মানে ভিতরে অনেক কষ্ট পাইছি অনেক বিষয় নিয়ে এই বিজনেসে। রিসেন্ট যেই বড় একটা আঘাত পাইলাম, 18 অক্টোবর এয়ারপোর্টে যে আগুনটা লাগছে, এই জায়গাতে আমার 6 টন মাল, আমার 23 নম্বর সিরিয়াল ছিল। এই আপনার বৃহস্পতিবার এই লাঞ্চের পরপর এয়ারলাইন্স প্রোডাক্টটা নামাই দিছে। নামাই দেওয়ার পরে আমার যে সিএনএফ টিম, ওরা এক্সামিন অ্যাসেসমেন্ট কমপ্লিট করে আমার ট্যাক্স ফিগার বের করে, আমি অলরেডি ট্যাক্স দিয়ে ফেলছিলাম, দিয়ে আমার আপনার 23 নম্বর সিরিয়াল ছিল। 21 পর্যন্ত বৃহস্পতিবারে ক্লোজ হয়ে গেছে, আর শিপমেন্ট ওই দিন আর ক্লিয়ার করে নাই। রাত্র 7:30 পর্যন্ত ইয়া ছিল। নর্মালি বৃহস্পতিবার 8টা 8:30 পর্যন্ত কাজ হয়। 3 নম্বর সিরিয়াল ছিল আর পরের দিনের জন্য। তারপর শনিবার আসলো, শনিবারে হঠাৎ করে সিএনএফ লাঞ্চের পরপর আমার ফোন দিতেছিল যে ভাই এয়ারপোর্টে আগুন লাগছে, একটু তাড়াতাড়ি আসেন। তা আমি এলিভেটর দিয়ে ধানমন্ডি থেকে তাড়াতাড়ি আসলাম। আমি আসার পরেই কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি আসছে, ইয়া করতেছে। তো এই জায়গাটাতে আমার 2,25,00,000 টাকার প্রোডাক্ট, এই জায়গাটাতে আমার পুরো একদম চোখের সামনে শেষ হয়ে যায়। ওখানে আমার টোটাল কত 469 জন সম্ভবত ক্লায়েন্ট, ওদের প্রোডাক্ট ছিল, সব ক্ষুদ্র ব্যবসায়ী। তাদেরকে ম্যানেজ করছেন কিভাবে? আমি আসতেছি তখন, তো প্রোডাক্টগুলো যখন দিল, আমি এই প্রোডাক্টের আমার ক্লায়েন্টরা 50% টাকা দেয়, আমি 50% টাকা দিই বাইংয়ের। তারপর ফ্রেট চার্জ আমার অলরেডি পেইড, ইভেন ট্যাক্সটাও আমার পেইড। আমার ক্লায়েন্টের মাত্র আপনার 56 লাখ টাকা কাস্টমারদের ইনভেস্টমেন্ট ছিল, আমার ছিল বাকি। তারপরে এয়ার ফেড আমার ছিল, ট্যাক্স আমার ছিল। তখন আমি
আল্লাহর কাছে প্রথম আমি একদম সাথে সাথে শুকরিয়া জানাইলাম যে আল্লাহ আরও খারাপ কিছু করতে পারতো, হয়তো আল্লাহ আমি এতটুক বোঝা নিতে পারবো, এই কারণে আল্লাহ আমার উপরে এতটুক বোঝা দিছে। এয়ারলাইন্সের কাছে আমার আরও 2টা শিপমেন্ট ছিল, 6 টন 6 টন 12 টন আরও 2টা শিপমেন্ট ছিল, যে 2টা শিপমেন্ট ফ্রাইডেতে নামার কথা ছিল। তো আমার আগুন যখন লাগছে আমি প্রথম আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি, আল্লাহ শুক্রবার আমি ফরওয়ার্ডারের সাথে ঝগড়া পর্যন্ত করছি যে মালগুলো শুক্রবারের নামাই দেওয়ার জন্য, ও চেষ্টা করছে, ও পারে নাই। যদি শুক্রবারে নামতো তাহলে কিন্তু ওই প্রোডাক্টগুলো আমার পুরো যেত। তো শনিবারে এটা হলো, রবিবারে সেম এখনও আমার একটা কাজ হয়েছে, আমার জনতা ব্যাংকে একটা এফডিআর ছিল, ওইটা আমি ভাঙলাম, ভেঙে আমি আমার কাস্টমারদেরকে একদিনের মধ্যে ফুল টাকা ডিসবার্সমেন্ট করে দিছি। এই রবিবারের মধ্যে আমি সব টাকা ডিসবার্সমেন্ট করে দিছি। এইটা পাওয়ার পরে আমাদের যে ক্লায়েন্ট, আমার মাথায় হচ্ছে কি, আমার অনেক বড় ক্লায়েন্টও আছে, কিছু কিছু ছোটো ক্লায়েন্ট আছে, ও চাকরি করতেছে, চাকরির সঞ্চয় থেকে চায়না থেকে অনলাইনে এই বিজনেসগুলো করতেছে, ছোটো ছোটো উদ্যোক্তা আছে অনেক। তো ওরা যদি এই ধাক্কাটা খায় তাহলে ওদের বিজনেসের জার্নি এখানেই শেষ। অনেকে হাজব্যান্ড পছন্দ করতেছে না, তারপরে ওয়াইফটা বিজনেস করতেছে, অনেকে চাকরির পাশাপাশি করতেছে। তো এই উদ্যোক্তাদের কথা মাথায় রেখে আমি ওদের পুরো টাকা দিয়ে দিছি। তো এই টাকাগুলো পাওয়ার পরে ক্লায়েন্টগুলো এত খুশি হয়েছে যে ভাইয়া আপনার এই বিপদে আমরা আরও ভাবতেছিলাম আপনাকে টাকা দিব, কিন্তু আপনি আমাদেরকে টাকা দিয়ে দিছেন। এইটার জন্য আমার ক্লায়েন্টরা মানে লয়াল কাস্টমার তো হয়েছে, প্লাস মানে আমার উপরে অনেক প্লিজড। আর ইন্ডাস্ট্রিতে মোটামুটি এই ঘটনাটা অনেকেই জানে। কত টাকা লস করছেন আপনি ওখানে? তো আমার 2,25,00,000 টাকা আমার শেষ গেছে। এবং ওই 2,25,00,000 টাকা নিশ্চয়ই আপনি এতদিনে আর্ন করে ফেলছেন। আর্নিং আর আমার আলহামদুলিল্লাহ ওই মানি ম্যানেজমেন্টটা সুন্দর, যেহেতু ওই জীবনে আমার প্রথম যে ডিপিএসটা ছিল ওইটাও যেহেতু আমি ফ্লাড করার জন্য চিন্তা করছিলাম। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় ছিল যে আমি টাকা পয়সা নষ্ট করি নাই কখনো। আমার বিজনেস থেকে আমার একটা বন্ধু আছে, ওরা আবার ডেভেলপারের বিজনেসের সাথে জড়িত। ও জায়গা নিয়ে আপনার ধরেন একটা 10 কাঠা জায়গা নিচ্ছে, 27টা ফ্ল্যাট হবে, 27 জনের নামে রেজিস্ট্রেশন করে দেওয়ার পরে এভাবে বিল্ডিং হয়। তো ওর সাথে আবার আমি আমার এই বিজনেসের শুরুতেই আমার যখন কিছু টাকা আসছিল, বড় অ্যামাউন্টের কিছু টাকা আসতেছিল করোনার সময়টাতে, ওই সময়টাতে আবার ওদের সাথে আমি এঙ্গেজ হয়ে বিভিন্ন জায়গায় ল্যান্ড শেয়ার ভিত্তিক আমি প্লট কিনি। তো প্লট কেনার পর দেখা গেল যে আমি বাড্ডাতে 12 লক্ষ টাকার যে একটা জমি শেয়ার কিনলাম, তারপরে এটা যখন পাইলিং হয়েছে, তো পাইলিংয়ের কাজ শুরু হয়েছে 6 মাস 7 মাস পরে, তখন এটা আমি 20 লক্ষ টাকা বিক্রি করে দিতে পারছি। তারপর আরেকটা বনশ্রীতে একটা কাজ নিয়েছে, এটা 20 লাখ টাকা দিয়ে রাখলাম, পাইলিং শুরু হয়েছে, আমি 28 লক্ষ টাকা বিক্রি করে ফেলছি। মানে আমার টাকাগুলো আমি দ্বিগুণ তিনগুণ আমি এখানে করতে পারতেছিলাম এই জায়গাগুলোতে। তারপরে একটা স্টেজে আসার পরে আমি চিন্তা করলাম, যেহেতু আমার ফ্ল্যাটের একটা স্বপ্ন ছিল, আমার দুজন মিলে সঞ্চয় করছিলাম, তো তখন আমি চিন্তা করতেছি যে না, আমি আর এখন ফ্ল্যাট করবো, এটা শেষ পর্যন্ত যাবো এই বিল্ডিংগুলো। তো এই চিন্তাভাবনা থেকে আলহামদুলিল্লাহ আমার টাকা নষ্ট করার কোনো সুযোগ ছিল না। কেন, প্রত্যেক মাসে আমার 2 লক্ষ 3 লক্ষ টাকা আমার এই জায়গাগুলোতে কিস্তি দেওয়া লাগতো। একটা ছাদ হয়েছে, 2টা ছাদ হয়েছে, এরকম। তো এভাবে করতে করতে আলহামদুলিল্লাহ আমার মানে 5টা ফ্ল্যাট এখন সবকিছুই আসলে মানে আমি বলবো যে খারাপের মধ্যেও ভালো আছে। আর ফ্ল্যাটের চিন্তাটা আমার বিজনেসের শুরুতে ওই যে 35 লাখ টাকার যে ধাক্কা, আমার যে ডিপিএসটা ওইটা যদি আমার না ভাঙা হইতো, বা ওই যে কষ্টটা যদি তখন না পাইতাম, হয়তো আমি আমার বিজনেসটা কখনো চিন্তাও করতাম না যে আমি ল্যান্ডে আসবো। তো এখন আবার আমি উদয় বিল্ডার্স, ওই কোম্পানিটার নাম, তো উদয় বিল্ডার্সরা বিভিন্ন জায়গায় জায়গা নিচ্ছে, তো ওদের সাথে আমি মোটামুটি একজন ভালো হয়ে গেছি। ওই বিজনেসটাতে একটা মজা হচ্ছে, ওখানে আমার পরিশ্রম করা লাগে না, ওখানে জাস্ট আমি টাকা ইনভেস্ট করতেছি আর আমার প্যাসিভ ইনকাম হচ্ছে। এইগুলো আমাকে একটা কনফিডেন্স দিছে। এয়ারপোর্টে যখন আগুন লাগছে, আমার মনে হয়েছে যে ঠিক আছে, লস করলাম, আমি তো বাসা থেকে টাকা আনি নাই, আমার কোনো ব্যাংক লোনও নাই, তো বিজনেস থেকেই তো করছি, তো কি হবে, দুটা ফ্ল্যাট বিক্রি করে দিব যদি না পারি। এইগুলো নিয়ে আমার কোনো হয় না। এক্স্যাক্টলি অনেক ধন্যবাদ। আপনার গল্প আমার খুবই ভালো লেগেছে। এটা রিয়েলি এটা একটা চমৎকার গল্প। স্ট্রাগল আছে অনেক, আপনার প্রত্যেকটা সিদ্ধান্ত অনেক সুচিন্তিত ছিল। আপনি অনেকবার হোঁচট খেয়েছেন, বেশ করে 2বার হোঁচট খাওয়ার গল্প তো শুনলাম, একবার 35 লাখ, একবার 2,25,00,000। বাট আপনি যেভাবে নিজেকে এগিয়ে নিয়ে গেছেন, যেভাবে গ্রোথ করেছেন, সেগুলো আপনাকে খুব একটা প্রবলেম ফেলে নেই।
এবং আপনি সবসময় কাস্টমারকে গুরুত্ব দিচ্ছেন। কাস্টমারদেরকে গুরুত্ব দিচ্ছি। তো আরও এগিয়ে যান, আরও অনেক বড় হন, এটাই দোয়া করি ইনশাল্লাহ। জি ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, ওই যে আপনার তো বিভিন্ন দেশ ঘোরা হয়, তো আমি খুবই খুশি হব যখন আপনি যদি চায়নাতে ভিজিট পারপাসে কখনো যাওয়া হয়, আমরা চায়নাতে কি করতেছি, চায়নাতে আমাদের অপারেশনটা কিভাবে হয়, এইটা যদি আপনি সশীবকে দেখেন আমি খুব খুশি হব। ইনশাল্লাহ কখনো চায়না আপনার গেলে দাওয়াত রইলো চায়নাতে। নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ইউ জি, থ্যাংক ইউ ঠিক ভেরি আছে মাচ। ভাইয়া। শুনলেন ওনার গল্প এবং ওনার অভিজ্ঞতা। যেটা বলা হয় আসলে বিজনেস সহজ কেন জিনিসটা, কিন্তু এটা আসলে খেলতে হয় এটা নিয়ে। এটার মধ্যে এক ধরনের আপনার চেষ্টা থাকতে হয়, এক ধরনের খিদা থাকতে হয়। শুধু চেষ্টা দিয়েও হয় না, এটা আসলে নিরন্তর ক্ষুধা দরকার, তৃষ্ণা দরকার, যে আমাকে এটা অ্যাচিভ করতে হবে, স্বপ্ন দরকার, এবং সেটার পেছনে ছুটতে হয়। এবং আপনি হোঁচট খাবেন, পড়ে যাবেন, হেরে যাবেন, আবার আপনি দেখবেন যে উঠে দাঁড়াবেন, এবং উঠে দাঁড়ানোর পরেও বিপদ আসতে পারে, আবার লস হইতে পারে। আমরাও লস করেছি, আমিও আমার গত 23 বছরের উদ্যোক্তা জীবনে অনেক টাকা বিভিন্ন সময় লস করেছি, কিন্তু পড়ে যাইনি। কারণ পড়ে যাইনি এই কারণে যে যতবারই লস করেছি ততবারই আমি আরও দ্বিগুণ উদ্যমে হাঁটার চেষ্টা করেছি সেই লসটাকে রিকভার করার জন্যে। তো নিশ্চয়ই আজকের গল্প থেকে আপনি কোনো না কোনো বার্তা নিতে পেরেছেন, এবং সেই বার্তাটাই হয়তো আপনাকে আগামী দিনে এগিয়ে যেতে আরও অনেক বেশি সাহায্য করবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।